কোরআন তালাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। কোরআন থেকে তালাওয়াত করার অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওলেমা দলের বিপ্লবী আহ্বায়ক মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজাকে কোরআন থেকে তালাওয়াত করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم। আমরা সবাই একটু দূরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا। আই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরবর্তীকার আলম আল্লাহ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে সারা বাংলাদেশের বিএনপির অসংখ্য নেতা কর্মীদেরকে নিয়ে তোমার শাহিদের হাত উঠাইলাম। মাবুদ মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলো কবুল আর মঞ্জুর করিনি। আয় রাব্বুল আলামিন, মেহেরবানি করিয়া আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন গতকালকে অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে তাকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তার তামাম জিন্দগির গুনাহগুলা মাফ করিয়া তার কবরকে জান্নাতুল ফেরদৌস কানেকশন করে দিন। আল্লাহ তাকে শহীদ হিসাবে আপনি উচ্চ মাকাম দান করে দিন। রাব্বুল আলামিন মেহেরবানি করিয়া সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী আমাদের মা জননী আল্লাহ অসুস্থ অবস্থা বিদেশের মাটির মধ্যে চিকিৎসা অবস্থা আছে। আল্লাহ মেহেরবানি করিয়া আজকের এই দোয়ার উসিলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করিয়া এই দেশ এবং জাতির জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রাফাত রহমান কোকো বরানী কবরস্থানে শুয়ে আছে। মাবুদ মেহেরবানি করিয়া তাকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌস কানেকশন করে দিন। আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ দেশের অতন্ত্র প্রহরী, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী এই দেশ এবং জাতির জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য আল্লাহ দীর্ঘ 16 বছর পর্যন্ত বিদেশের মাটিতে থেকে আল্লাহ এই দেশ এবং জাতির খেদমত করেছেন। গণতান্ত্রিক আন্দোলন করে নিয়ে আল্লাহ এ পর্যন্ত দেশকে এবং এটা জাতিকে এনেছেন। মাবুদ জুলাই এবং আগস্টের মধ্যে যে সমস্ত নেতা কর্মীরা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে
এই দেশ এবং জাতির জন্য আপনি কবুলার মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের সকল নেতা কর্মীকে আপনি কবুলার মঞ্জুর করে নিন, সবাইকে ন্যায় খায়াত দান করে দিয়েন। এই দেশ এবং জাতির জন্য আপনি তাদের সবাইকে কবুলার মঞ্জুর করে নিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য ফর্ম নবায়ন কর্মসূচির প্রথমেই স্বাগত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিনলাতকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালককে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে মাননীয় সভাপতি বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, উপস্থিত বিভাগীয় টিমের লিডারগণ, সম্মানিত যুগ্ম মহাসচিবগণ, আমার সহকর্মী উপকোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাংগঠনিক সহ সাংগঠনিক বৃন্দ, সকল বিভাগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহত আজকের এই সদস্য নবায়ন কর্মসূচি 2025-এ উপস্থিত সকলকে আমি স্বাগত জানাই। একটি বৃহৎ রাজনৈতিক দল, এই দলের প্রাত্যহিক কর্মকাণ্ড গতিশীল ও কর্মকাণ্ড নির্বিঘ্ন করতে দলটির সাংগঠনিক ও আর্থিক ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত রাজনৈতিক দলের সদস্যরা নিয়মিতভাবে তাদের সদস্যপদ নবায়ন করে থাকেন। বিএনপিও সিদ্ধান্ত নিয়েছে দলের সদস্যদের সদস্যপদ নবায়ন করার জন্য। আমি মনে করি বিগত জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর নতুন করে জন আকাঙ্ক্ষার সৃষ্টি যে হয়েছে, সে পটভূমিকায় 2025 সালের জানুয়ারিতে বিএনপির এই সদস্য নবায়ন কার্যক্রম বিশেষ তাৎপর্য বহন করে। এই কর্মকাণ্ডের ফলে একদিকে সদস্যপদ নবায়নের মাধ্যমে দলের কাছে থাকা সদস্যদের তালিকা যাচাই বাছাই করা যাবে, অন্যদিকে পুরনো সদস্যদের তথ্য হালনাগাদ করে বর্তমানে যারা দলের সাথে যুক্ত নেই তাদের তালিকা থেকে বাদ দিয়ে নতুন করে তালিকা করা সম্ভব হবে। এর ফলে দলের সদস্য সংখ্যার একটি বাস্তব হালনাগাদ চিত্র এবং সদস্য তালিকা পাওয়া যাবে, যা দলের সাংগঠনিক কার্যক্রম অর্থবহ ও ইতিবাচক ভূমিকা রাখবে। এই প্রক্রিয়ায় দলের নেতৃবৃন্দ ও কর্মীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে এবং নিয়মিত সদস্যপদ নবায়নের ফলে
দলের তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং দলের ভিত্তি আরো মজবুত হবে। স্থানীয় পর্যায়ে দলের কার্যক্রম আরো শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস। আপনারা জানেন, সদস্যপদ নবায়ন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যা দলের সদস্যদের মধ্যে সংযোগ স্থাপন করে এবং দলের কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে। এর মাধ্যমে দলের আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা আরো উন্নত হয়। সদস্যপদ নবায়ন দলের জনপ্রিয়তা এবং জনসমর্থনের একটি প্রমাণ হিসেবেও বিবেচিত হয়। সদস্যপদ নবায়নের মধ্যে দলের প্রতি দায়িত্ববোধ জাগ্রত হয় সকলের মধ্যে। তারা দলের নিয়মকানুন মেনে চলতে এবং দলের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত হয়। বিএনপির প্রাথমিক সদস্য ফিস 10 টাকা মাত্র। বর্তমানে প্রচলিত প্রাথমিক সদস্য চাঁদার হার 2000 সালে নির্ধারিত করা হয়েছিল, যা বর্তমানে অর্থনৈতিক অবস্থার বাস্তবতায় কিছুটা বৃদ্ধি করে পুনর্নির্ধারণ আবশ্যক বলে মনে হয়। এমত অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পরামর্শক্রমে এবং জাতীয় স্থায়ী কমিটি অনুমোদন ক্রমে 2025 সনে এসে সদস্য নবায়ন ফি 20 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতি জেলায় 100 পাতার 500টি বই হিসাবে 50,000 জন সদস্যপদ নবায়ন করতে পারবেন। সারা দেশে আমাদের 82টি সাংগঠনিক জেলা রয়েছে। প্রত্যেক সদস্যের নবায়ন ফিস 20 টাকা মাত্র। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সদস্য নবায়ন কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে 41 লক্ষ সদস্য তাদের সদস্যপদ নবায়ন করবেন বলে আশা করা যায়। সদস্য নবায়নের এই কার্যক্রম আরো কয়েক দফায় চলমান থাকবে। দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সকল সদস্য তাদের সদস্যপদ নবায়ন করলে দলের একটি ফান্ড বা একটি ভালো অঙ্কের অর্থ পাওয়া যাবে বলে আশা করা যায়, যা দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরো গতিশীল এবং মজবুত করবে। দলের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনগুলি এই প্রক্রিয়ায় স্ব দলে সদস্যপদ নবায়ন কার্যক্রম করলে বিএনপি আর্থিকভাবে অধিকতর মজবুত ও শক্তিশালী হবে। এই বিষয়ে দপ্তরের নেতৃত্বে একটি কমিটি গঠন করে তা বাস্তবায়ন করা সম্ভব। এক্ষেত্রে সারা বাংলাদেশের সদস্য সংগ্রহের সংখ্যা প্রায় 2.5 কোটিতে উত্তীর্ণ হবে। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজের সদস্যপদ ফর্ম পূরণ করে এবং স্বাক্ষর করে আজকের সদস্য নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সেই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের সভায় নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত করার জন্য প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিশেষভাবে অভিনন্দন জানাই। সেই সাথে অভিনন্দন জানাই আজকের মঞ্চে উপবিষ্ট স্থায়ী কমিটির সদস্যবৃন্দকে, বিশেষ করে আমাদের মহাসচিব মির্জা আলমগীর ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এবং দপ্তরের দায়িত্ব নিয়োজিত অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ সকল নেতৃবৃন্দকে। সর্বশেষে আমাদের দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি।
সম্মানিত সভাপতি, বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখানে ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সংগ্রামের প্রেরণা জনাব তারেক রহমান, উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। আমি আমাদের সাংবাদিক ভাইদিকে অনুরোধ করব অনুগ্রহ করে একটু নীরবতা পালন করতে, মানে আপনারা কথা বলে এদিকে আর শোনা যায় না, প্লিজ প্লিজ। জনাব নজরুল ইসলাম খান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখানে, ও আজকে মানে যার বিশেষ মানে শ্রম এবং যার কন্ট্রিবিউশনের কারণে আজকে এই প্রোগ্রামটি এখানে অনুষ্ঠিত হচ্ছে, আমাদের ট্রেজারার কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লা, তারই প্রচেষ্টা আমি বলব সহ এখানে আমাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একদিকে প্রথমে শুরু করছি এদেশের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং এদেশের বারবার হারিয়ে যাওয়া গণতন্ত্রের পুনরুদ্ধারকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা এবং দীর্ঘ জীবন কামনা করে ছোট্ট বক্তব্য দেওয়ারই চেষ্টা করব। যেহেতু গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন গেছে, আজকে সদস্যপদ নবায়ন অনুষ্ঠানের এই উদ্বোধনী যে পর্বটি, এটা আমি মনে করি যে দুটোর সাথে অত্যন্ত সম্পর্কযুক্ত। কারণ আমরা একজন সদস্যকে কিভাবে দেখতে চাই, একজন সদস্য যিনি হবেন বিএনপি, তিনি কোন কোন বোধ, কোন কোন বিষয়গুলো, ভাই আপনাদেরকে একবার মহাসচিব অনুরোধ করলেন, আপনারা যদি নিরন্তর এইভাবে যদি কথা বলে যান তাহলে আমরা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাব, বিক্ষিপ্ত হয়ে যাব আমরা কথা বলতে। প্লিজ আমি অনুরোধ করছি আপনারা একটু চুপ থাকবেন। যে কথাটা আমি বলছিলাম যে সেই কোন বোধের মানুষগুলো এখানে আসবে, এটা অবশ্য যদিও যারা সদস্য আছেন তাদের নবায়ন, কিন্তু নিশ্চয়ই এরপরে হয়তো আবার নতুন সদস্যর জন্য অভিযান চালানো হবে, নিউ মেম্বারশিপ ড্রাইভ দেওয়া হবে, তাহলে কারা আসবে? আমি কিন্তু দুদিনে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে অনেকগুলো বিষয়ের সন্ধান পেয়েছি এবং আমার কাছে কেন জানি মনে হয়েছে মানে এটাই হচ্ছে রাজনীতি। এটাই যদি আমরা বারবার তুলে ধরতে পারি তাহলে আমরা আমাদের সত্যিকার অর্থে বিএনপি করার সন্ধান আমরা করতে পারব। বন্ধুরা আমার, আমরা অনেক বিষয় বলি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন অবদান সম্পর্কে বলি, আমরা খাল কাটা বলি, শিক্ষা বিপ্লব বলি, আমরা নিরক্ষরতা অভিযান বলি, গণশিক্ষা বলি, নানাবিধ সার্ক বলি, সবকিছু বলি, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে সবচেয়ে জরুরি যে বিষয়টি সেটা হচ্ছে তার ইন্টিগ্রিটির মানে বিষয়গুলি যেটা বেশি বেশি করে তুলে ধরা দরকার। আজকের সামগ্রিক রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটেও এটা দরকার। দলের নেতাকর্মীদের যে অন্তর্গত যে মানে আলোকিত হওয়া, সে আলোকিত হওয়ার জন্য এটা অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। আমরা যত দিন যায়, যত আমরা যেটাকে বলা হয় ডেলভ ইনটু দি ডিপ, যত গভীরে আমরা খুঁড়ছি তত নতুনভাবে নতুন ডাইমেনশনে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা দেখতে পাই। আমি কালকেই একটি প্রবন্ধ পড়ছিলাম, যেটা আমরাও কিন্তু অনেকে বলি যখন কোনো একটা বইয়ের রেফারেন্স দেই, কোনো একটা বইয়ের কথা বলি, জাতীয়তাবাদ দিয়ে যদি কোনো একাডেমি আলোচনা করি, তাত্ত্বিক হয়ে গেছে লোকটা, বেশি কথা বলে, এই ধরনের কিন্তু এক ধরনের কথা আলোচনা আছে। কিন্তু কালকে এক সম্ভবত ভদ্র মহিলা, সে তার বাবার কাছ থেকে প্রশ্ন করেছে, বাবা আপনার কিভাবে জিয়াউর রহমানকে দেখেছে? তো সেই তার বাবা বলছে সম্ভবত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তিনি কোনো আমলা ছিলেন, হয় অ্যাডিশনাল সেক্রেটারি কিছু একটা ছিলেন। তিনি বলেছে আমি সবসময় ওনাকে বই পড়তে দেখেছি, উনি প্রেসিডেন্ট হিসাবে কোথাও যাচ্ছেন গাড়ির মধ্যে ওনাকে আমি মানে বই খুলে বই পড়তে দেখেছি। তো এটা আমাকে এক ধরনের মানে আমাকে একটা ধাক্কা দিল। অদ্ভুত ব্যাপার তো,
যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, হ্যাঁ তিনি তাগিদ দিতেন। আমার মনে আছে আমাদের একজন ছাত্র নেতা দুদুভাইদের ব্যাচমেট হবে, উনি ইংরেজিতে বক্তৃতা করেছিলেন। উনি নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরেছিলেন। ডক্টর জাকির গল্প করেছিলেন আমাকে। তো তার মানে হচ্ছে একজন রাজনৈতিক কর্মী, তার মননশীলতা আরো বেশি শানিত, তাকে আরো বেশি উচ্চতায় উঠতে গিয়ে পড়াশোনার কোনো বিকল্প নেই, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করতেন। তো আপনার এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আরো ইন্টিগ্রিটির নানা বিষয়গুলো আছে যেগুলো তুলে ধরা অত্যন্ত দরকার। আমি আরেকটি বিস্মিত হলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি, কি হলো উপস্থিত বন্ধুরা, মানুষের মহত্ব, মানুষ কিছু কত বড় করে। আপন ছোট ভাই পর্যটন কর্পোরেশনে চাকরি করেন, তার ডাবল প্রমোশনের সুপারিশ করেছে আপনার পর্যটন কমিশনের চেয়ারম্যান সহ কর্মকর্তারা। উনি কয়েকদিন পর জানতে পেরেছেন, দ্রুত চেয়ারম্যানকে ডেকে বলেছেন, যাকে আপনি প্রমোশন দিচ্ছেন ডাবল প্রমোশন, আপনি জানেন সে কে? তো স্যার আমরা তো মানে ওই জন্যই মানে রাষ্ট্রপতির ভাই বলে দিচ্ছি, আপনি এখনই কাটেন, সাথে সাথে বাতিল করেছে। তো এইটা যখন একজন নেতাকর্মী জানবে, তার বুকটা কত বড় হবে যে রাষ্ট্রপতির একটা ইন্টিগ্রিটি কি হতে পারে, তার নৈতিকতাই তো অনেক উপরে উঠে যাবে। আমি একটু ছোট্ট ঘটনার কথা বলে আমি বক্তব্য শেষ করব। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন। তো সে তার বাড়ির সামনে একটা গাছ কেটে ফেলেছিল, তার বাবা ছিল খুব বদমেজাজি। তো বাবার ভয়ে এখন সে সত্য বলবে না মিথ্যা বলবে যে সে কাটেনি, এটা নিয়ে সে দ্বিধায় ছিল। পরে সে খুব দৃঢ় সিদ্ধান্ত নিল যে না আমি বলবো, বাবা যদি মারও দেয় বলবো যেটা আমি কেটেছি। তারপর বাবা যখন ফিরে এলো সে বললো আমি কেটেছি। তো বাবা অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললো যে তুমি মিথ্যে কথা বলো, এই জন্য তোমাকে আমি আঘাত। এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের এখনো ওদের যে মানে যেটা সোশ্যাল স্টাডি বলে ওদের একটা বই আছে, পাঠ্য, ওটা ক্লাস 6-7 পাঠ্য, সেখানে এই কাহিনীটা বলা আছে। মানে বলছে যে 240 বছর আগের ঘটনা, এটা কতটুকু সত্য আমরা জানি না, তবে এইটা আমরা এই জন্যই দিয়েছি যে উত্তর প্রজন্মের নৈতিকতা উন্নত করার জন্য এটা আমরা এই কাহিনীটা যেটা প্রচলিত হয়ে আছে এটা আমরা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করেছি তরুণদের জন্য। এটা আবার পরে একটা ফুটনোট দিয়ে সেটা বলেছে। আর এটা তো সেদিনকার ঘটনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘটনা। হুমায়ুন আহমেদ বিখ্যাত রাইটার, উনি বিএনপি করতেন না। বিএনপির যে কোনো একটা মানুষ যদি একটা কাহিনী লেখে তাহলে বলবে যে লিখতেই পারে। হুমায়ুন আহমেদ রাইটার, তার ভাই আওয়ামী লীগের কট্টর সমর্থক, তিনি তার দেওয়াল উপন্যাসে বলেছেন অত্যন্ত সাধারণ খাবার খেতেন জিয়াউর রহমান। শেখ হাসিনা আওয়ামী লীগের ন্যারেটিভ, ভিন্ন ন্যারেটিভ তৈরি করেছে নানাভাবে ইয়ে করার জন্য, ডিস্টর্টেড করার জন্য, বিকৃত করার জন্য তার ইমেজ। কিন্তু তার এই ইন্টিগ্রিটির প্রশ্নটাকে কিন্তু ওইভাবে খুব একটা মেলাইন করতে পারেনি, ক্ষতিগ্রস্ত করতে পারেনি। এটা হচ্ছে একটা বড় বিষয়, বা অন্য কেউ পারেনি। তো বুদ্ধিজীবীরাও নানাভাবে চেষ্টা করেছে, নানা দিক থেকে চেষ্টা করেছে, সেটা তারা করতে কোনোভাবেই আসেনি। তো এইটা আমার মনে হয় যে এই জিনিসগুলো তুলে ধরা দরকার, যাতে মানে আমরা সবাই যদি এই সমস্ত বিষয়গুলোর উপর যদি আমাদের জোর দেই, আমরা তাহলে কোনো রাজনৈতিক নেতাকর্মীর কোনো দিকে বিভ্রান্ত হওয়ার, কোনো কিছু হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। এইটি হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে বিএনপির নেতাকর্মী, এর অঙ্গসহ নেতাকর্মীর জন্য একটা গর্বের একটা বিষয় যে আমরা এমন একটা মডেল আমরা ফলো করি, যে মডেল তৈরি করে দিয়ে গেছে জাতির জন্য, দেশের জন্য এবং দলের জন্য। বন্ধুরা আমার, তারপর একটা কথা বলি, যেটা প্লিজেন্ট হবে না আনপ্লিজেন্ট হবে আমি জানি না। এই বিষয়গুলো নিয়ে যখন কখনো কথা বলতে গেছি, আমাদের দলেরও কিছু কিছু মানুষ বিরক্ত হয়েছেন, আমরা তিক্ততার সম্মুখীন হয়েছি। আমি এবং ফুটবলার আমিনুলেরও এই অভিজ্ঞতা আছে যে আমরা কিরকম তিক্ততার সম্মুখীন হয়েছি। যাই হোক, ওসব বিষয় আর বলতে চাই না, তবে শুধু এটুকুই বলি যে জিয়াউর রহমানকে যত আমরা তার গভীরে ঢুকবো, ততই আমাদের
মন মানসিকতা, আমাদের চেতনার পরিবর্তন হবে। নিজের অন্তরের আলোকে কিভাবে চলতে হয়, কিভাবে একটা জাতিকে গঠন করতে হয়, সেই প্রেরণা, সেই দর্শন আমরা তার কাছ থেকে আমরা পাবো। এবং আমাদের আজকের যে সদস্য প্রাথমিক সদস্যের যে নবায়ন, এবং আমরা আগামী দিনে যে প্রাইমারি মেম্বারশিপের যে ড্রাইভ দেব, সেইখানে একজন সদস্যের এই বিষয়গুলো জেনেই সে বিএনপির কর্মী হবে। সুতরাং বিএনপির নামে পরবর্তীতে আর কেউ কোনো কলঙ্ক লেপন করতে পারবে না। আমি আজকের এই অনুষ্ঠানের সার্থকতা কামনা করছি, এবং এর সাথে যারা যুক্ত রয়েছেন, আমার সাথে এমনি পরামর্শ নিচ্ছেন মাঝে মাঝে, কিন্তু মূল কাজটা করেছেন রশিদুজ্জামান মিল্লাত এবং তার টিম। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আব্দুল সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি, যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ, যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আমাদের সাথে সংযুক্ত আছেন এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষা কবচ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সম্মানিত মহাসচিব, স্থায়ী কমিটির অন্যতম সদস্য সতেজ নজরুল ভাই, উপস্থিত জনাব রুহুল কবির রিজভী, রশিদুজ্জামান মিল্লাত সহ আমার সামনে যারা উপস্থিত আছেন, দলের সিনিয়র নেতৃবৃন্দ, অর্গানাইজিং সেক্রেটারি, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অনুষ্ঠান সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু এই সদস্য সংগ্রহ অনুষ্ঠানকে মর্যাদাবান করার জন্য আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংযুক্ত হয়েছেন। এটি একটি সাধারণ অনুষ্ঠান হতে পারত। সদস্য সংগ্রহ, আমি ভুল বললাম, সদস্য নবায়ন, এই কর্মসূচির উদ্বোধন এবং চালু করার জন্য আমাদের সাংগঠনিক সম্পাদকরাই যথেষ্ট ছিলেন। আমাদের মাননীয় মহাসচিব এটা সুচারুরূপে করতে পারতেন, কিন্তু কেন এটাকে মহিমান্বিত করা হচ্ছে তার গুরুত্ব আছে। এই অনুষ্ঠানকে মর্যাদাবান করার জন্য আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তে প্রথমে আমরা মনে করেছিলাম আমরা সদস্য সংগ্রহ অভিযান শুরু করব। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন, এখন যেভাবে অনুপ্রবেশ করার চেষ্টা হচ্ছে, এখানে সদস্য সংগ্রহ করা ঠিক হবে না, নবায়নটাই ঠিক হবে। তা আমাদের এখন তৃণমূল পর্যায়ে সম্মেলন অনুষ্ঠান করা হচ্ছে, ইউনিয়ন এবং পৌরসভা উপজেলা পর্যায় থেকে জেলা সম্মেলনের প্রস্তুতি চলছে। এই সময় বাংলাদেশের পতিত স্বৈরাচারের বিভিন্ন সহযোগী এবং তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীরা যারা এখনো আশেপাশে রয়ে গেছে, তারা এই দলে ঢোকার চেষ্টা করতে পারে। এবং আমরা কয়েকজনের বক্তব্য কালকে শুনেছি যে মোটরসাইকেলের বহর এখন অনেক লম্বা হয় গ্রামে গেলে, এবং দেখা যায় খোঁজ নিলে যে ওরাই তাহারা যারা আগে আওয়ামী লীগের গাড়ি বহরে ছিল। তো সুতরাং আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে
ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য এবং সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে সেটাকে ধরে রাখতে হবে। এই ঐক্য এবং এই মনোভাব এবং মানুষের এই আকাঙ্ক্ষা আমাদেরকে বুঝতে হবে। সেই জন্য আমরা সদস্য নবায়নের মধ্য দিয়ে আমাদের টার্গেট প্রায় আমরা হিসাব করে দেখেছি রাফলি হয়তো 1 কোটিরও অধিক আমাদের সদস্য সংখ্যা হবে, যার মধ্য দিয়ে আমাদের রশিদুজ্জামান মিল্লাত সাহেব ট্রেজারার তো ওই অঙ্কের হিসাবটা বলেছেন যে দলের একটা বিশাল ফান্ড এর মধ্য দিয়ে আসবে। এবং ওই এটা আমি একটা দলের নাম বলবো না, তারা কিন্তু ওই চাঁদা সংগ্রহ করে দাওয়াত দিতে যেয়ে তাতে করে তো 2টা কাজ হয়। একটা হলে যে সে দলের কথা বলে আসলো, দ্বিতীয় হলো যে দলের পক্ষে 2 আনা 4 আনা হলেও তারা কন্ট্রিবিউশন নিয়ে আসলো। এটা একটা বিশাল প্রচারণাও বটে মাঠ পর্যায়ে। তা আমরা যখন সদস্য নবায়ন করতে যাব তৃণমূল পর্যায়ে, তখন সে উৎসাহে ফর্মটা পূরণ করবে এবং দলের জন্য কিছু অবদানও রাখবে। সেটা 2টা কাজের মধ্য দিয়ে আগামী নির্বাচনে 2-1টা কথাও তাকে বলা যাবে। এবং ফেসিবাদ বিরোধী বিভিন্ন রকমের যে বক্তব্য শ্বেতপত্র প্রকাশ হয়েছে, আমি একটা লাইন এখানে সংযুক্ত করি। আপনারা সবাই নিজ নিজ উদ্যোগে, যারা আমার সামনে আছেন সবাই অত্যন্ত সিনিয়র নেতৃবৃন্দ, নিজ নিজ উদ্যোগে সেই শ্বেতপত্রটা সংগ্রহ করবেন। ওয়েবসাইটে পাওয়া যায়, অনেক লম্বা। এই দেবপ্রিয় ভট্টাচার্য সাহেব যেটা দিয়েছেন কেয়ারটেকার সরকারের প্রধানকে, সেই শ্বেতপত্রটা আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন। আমরা এটার উপর কাজ করছি, আমাদের সামারি আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনারা তৃণমূলে যাবেন, সবাইকে পতিত ফেসিবাদের সীমাহীন পর্বত সমান দুর্নীতির খতিয়ানটা আপনারা কিছু কিছু তাদেরকে জানাবেন, যে পুরো বাংলাদেশকে কিভাবে লুটপাট করেছে এবং দুর্নীতির মধ্য দিয়ে তারা কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, সেটা আপনাদেরকে বলতে হবে তাদের সামনে। আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি এবং ভবিষ্যৎ সরকারে গেলে আমাদের যে সংস্কার কর্মসূচি, সেটা আমরা 31 দফার মধ্যে বিবৃত করেছি। এটা নিয়ে আপনারা জনগণের কাছে গিয়েছেন এবং এটা কন্টিনিউয়াস প্রসেস হিসাবে আপনাদেরকে যেতেই হবে, আরো গভীরে যেতে হবে। আপনারা কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছেন, তারপরে বিভাগীয় পর্যায়ে গিয়েছেন, জেলা পর্যায়ে গিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছেন। আপনারা তাদের মধ্য দিয়ে গ্রামীণ পর্যায়ে সবাইকে অন্তর্ভুক্ত করে সেই 31 দফার কর্মসূচিটা অবশ্যই আপনারা ছড়িয়ে দিবেন এবং মানুষের মধ্যে সেটা রীতিমতো আলাপ আলোচনা হইতে থাকতে হবে, অন ইয়ার থাকতে হবে 31 দফাটা কি এবং কখন দেয়া হয়েছে, কি উদ্দেশ্যে দেয়া হয়েছে। সেই হিসাবে আমরা আমাদের পজিটিভ রাজনীতিটা করলাম, কিন্তু আওয়ামী দুঃশাসনের শ্বেতপত্রের যে খতিয়ান, সেটাও আমরা পাশাপাশি তাদেরকে জানাতে দিতে হবে এই সদস্য নবায়ন প্রোগ্রামের মধ্য দিয়ে। তাহলে 2টা হবে, একটা হচ্ছে আমাদের উদ্দেশ্য পজিটিভ ভাবে আমরা কিভাবে জাতিকে এগিয়ে নিয়ে যাব সেটা, এবং দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ কিভাবে নেগেটিভলি রাষ্ট্রকে পিছনে সরিয়ে নিয়ে গিয়েছিল সেটা। 2টাই পাশাপাশি দিতে হবে। সুতরাং আমরা এই কর্মসূচিটাকে একটা দলীয় জাতীয় কর্মসূচি হিসেবে গ্রহণ করি। শুধুমাত্র মিল্লাত সাহেবের ফান্ড কালেকশনের জন্য নবায়ন যেন আমরা না করি, আমরা এই কর্মসূচিটাকে যেন জাতীয় কর্মসূচি হিসাবে আওয়ামী লীগের শাসন আমলের যে শ্বেতপত্র, সেটার যেমন পাবলিসিটি করব, প্রচার করব পজিটিভলি, 31 দফাটাও আমরা সামনে নিয়ে যাব এবং আমাদের দলের সমস্ত নেতা কর্মীকে এইভাবে আমাদের একটা মেসেজ দিতে হবে যে আগামীর বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের আকাঙ্ক্ষা, শহীদের আকাঙ্ক্ষার সাথে আমাদেরকে মিল রেখে চলতে হবে। আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পিরিট, তাদের শহীদের আকাঙ্ক্ষা, ইচ্ছাকে, অভিপ্রায়কে পূরণ করতে হবে। সেই জন্য আমাদের প্রত্যেককে এমন একজন স্বেচ্ছা কর্মী হিসাবে নিজেদেরকে গঠন করতে হবে যে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের একজন কর্মীকে দেখলে যেন আদর্শ রাজনৈতিক নেতার চেহারা তাদের সামনে ভেসে ওঠে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা যেভাবে দেখেছি আমাদের ছাত্র জমানায় বিশ্ববিদ্যালয় থেকে, ওনাকে দেখেই আমরা রাজনীতি করার জন্য অনুপ্রাণিত হয়েছি। প্রথম দর্শনে ওনার কথায়
ওনার ত্যাগে, ওনার রক্ত যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝরেছে, সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিএনপির রাজনীতি এই দেশের মাটিতে প্রথিত হয়ে গিয়েছে। একজন রাষ্ট্রপ্রধান মাথায় আঘাতপ্রাপ্ত হলেও কাউকে একটি লাঠিচার্জ করার জন্য অনুমতি দেয় নাই ছাত্রদের উপরে। তিনিই প্রকৃত রাজনীতিবিদ ছিলেন। আমরা তাকে সমরনায়ক হিসেবে তার আগে চিনতাম, কিন্তু যখন তিনি সমরনায়ক হিসেবে রাজনীতিবিদে টার্ন হলেন, তখন আমরা এমন এক রাজনীতিবিদকে দেখলাম যিনি বাংলাদেশের রাজনীতির মানচিত্রই পাল্টে দিলেন। সারা বাংলাদেশের সমস্ত মানুষকে একটি জাতীয়তা এবং নাগরিকত্বের মধ্যে নিয়ে আসলেন, এবং সেইটা নিয়েই কিন্তু আজ পর্যন্ত আমরা বেঁচে আছি। আজকে সংস্কার কমিশনের রিপোর্ট আমি হালকাভাবে যেটুকু দেখেছি, যে জাতীয়তা এবং নাগরিকত্বকে দুই ভাগে ভাগ করার চেষ্টা হচ্ছে। অবশ্য আমাদের সাথে আলাপ আলোচনা হবে, তখন আমরা বোঝানোর চেষ্টা করব যে সিটিজেনশিপ এবং ন্যাশনালিটি দুইটা দুইভাবে বলা হলেও কিন্তু তার গোড়া হচ্ছে জাতীয়তা। সেটা বুঝে ওই বাংলাদেশি জাতীয়তাকে আমাদেরকে আত্মস্থ করতে হবে, সংবিধান ওভাবেই রাখতে হবে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব, আশা করি অসুবিধা হবে না। এই সমন্বয়ের রাজনীতি হিসেবে রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে যে শিক্ষা দিয়েছিলেন, এটা এমন একটা রাজনৈতিক দল যে রাজনীতি দলে সদস্য হওয়ার জন্য আলাদা কোনো নাম, বর্ণ, গোত্র, ধর্ম, সম্প্রদায় কিছুই লাগে না। শুধু বাংলাদেশের সিটিজেন হলেই হয়, নাগরিক হলেই হয়, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে বসবাস করলেই হয়। কিন্তু অনেক রাজনৈতিক দলের মধ্যে সদস্য হওয়ার আগে বিভিন্ন রকমের অনেক রকমের শর্ত টর্ত থাকতে পারে না। এটা হচ্ছে এমন একটা, আমাদের একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, আমি নাম নেব না, এখানে নেওয়া উচিত হবে না, কবি, বিদ্বান ছিলেন, বিজ্ঞ ছিলেন, 1979 সালের কথা বলছি। উনি যখন আমাদেরকে বলতেন অনেকটা প্রশিক্ষণের মতো, যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল রাজনীতি হচ্ছে সমন্বয়ের রাজনীতি। আমাদেরকে বলতেন, তোমরা জেনে রাখো, আমরা যখন এই গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র লিখি, তখন আমরা এমন সব শব্দ প্রয়োগ করেছি যাতে বাংলাদেশের কোনো নাগরিকের বাইরে না থাকতে পারে। সেই সমন্বয়ের রাজনীতির মধ্যে আপনি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, চাকমা, মোরগ যেই হন, অথবা অন্যান্য রেইসের ভুক্ত হন, শুধুমাত্র অন্য ভাষাভাষী, যে ভাষাভাষী, আমাদের রেইসের অনেক রকমের ভাষা আছে, যেমন ভাষাভিত্তিক এরা জাতীয়তা করতে চেয়েছিল, যেটা ভুল। তো সমস্ত ভাষাভাষী, সমস্ত ধর্মাবলম্বী, সমস্ত এই ভূমির মধ্যে যারা বাস করে, সেই সমন্বয়ের রাজনীতি, এবং এই রাজনীতির মধ্যে তিনি নিয়ে এসেছিলেন গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, এবং এর মধ্য দিয়েই তিনি সবকিছু বাংলাদেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করেছিলেন। তো সুতরাং এই রাজনীতি করার মধ্যে অহংকার আছে। এই রাজনীতি করার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা নিজেদেরকে গৌরববোধ করতাম। আমরা বলতাম যে আমরা জিয়াউর রহমানের রাজনীতি করি। এখনো আমরা বলি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করি, যার নেতৃত্ব, যার সাহসিকতা, যার স্বাধীনতার ঘোষণা, যার সততা, যার ধর্মপরায়ণতা, যার রাষ্ট্র পরিচালনা এবং বৈদেশিক নীতি, সবকিছু মিলিয়ে বাংলাদেশে এটা অনন্য, আজ পর্যন্ত সেটা উদাহরণের মতোই দাঁড়িয়ে আছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পরেও আওয়ামী লীগ সহ অনেক বিরোধী শক্তি কেউই তার প্রশংসা ছাড়া একটি শব্দও তার বিরুদ্ধে বলতে পারে, আজ পর্যন্ত বলতে পারেনি। তবে বিগত পতিত স্বৈরাচার সংসদে কিছু অপসংস্কৃতির জন্ম দিয়েছিলেন, যার মধ্য দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেউ কেউ দৃষ্টতাপূর্ণভাবে রাজাকার বলারও দৃষ্টতা প্রদর্শন করেছিলেন। সেটার জবাব অবশ্য তারাই পেয়েছে। সুতরাং আমরা ওই সমস্ত শব্দ চয়ন করব না। কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে আমরা নেগেটিভ শব্দ চয়ন করলে সেটা বিপরীতে কিন্তু আমাদেরকে সমালোচনা করার একটা সুযোগ করে দেয়। সুতরাং যারা বুদ্ধিমান, যারা বিদ্বান, তারা ওভাবে কথা বলবেন যাতে আমাদেরকে সমালোচনা করার সুযোগ যেন আমরা তাদের হাতে তুলে না দেই।
আমি আর দীর্ঘক্ষণ বক্তব্য রাখবো না। মানে মহাসচিব আমাকে বলছিলেন যে আমরা করছি একটা অনুষ্ঠান, এখানের সাথে সম্পর্কিত বক্তব্য খুব বেশি আমরা দিতে চাই না লম্বা। তো যেহেতু মাইক হাতে কিছু না বললেও নয়, সেই জন্য আমি আপনাদের সামনে কিছু জিনিস স্মরণ করিয়ে দিলাম, কারণ এগুলো আমরা সবাই জানি, শুধু স্মরণ করিয়ে দেওয়া মাঝে মধ্যে। তা আমরা সামারি হিসাবে বলতে পারি এই সদস্য নবায়ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানত আমরা যাব আমাদের পজিটিভ কর্মসূচি নিয়ে, 31 দফা নিয়ে এবং অন্যান্য কর্মসূচি নিয়ে, জাতীয়তাবাদী দলের রাজনীতি নিয়ে মানুষের কাছে। দ্বিতীয়ত তাদের কাছে আমরা বলবো আওয়ামী লীগের বিরুদ্ধে যে শ্বেতপত্রটা প্রকাশিত হয়েছে সেটা আপনারা সবাই পড়ে যার যার মতো করে সেটা মানুষের সামনে দিবেন। তাইলে আমাদের প্লাস এবং ফেসিবাদের মাইনাস দিকটা আপনারা উন্মোচন করবেন। আর সামনের দিকে আমাদের দলে যাতে অনুপ্রাণিত হয়, বিশেষ করে এখানে যদি ছাত্র নেতৃবৃন্দ থাকে, আমি অনুরোধ করব যারা মেধাবী ছাত্র তাদেরকে দলের সদস্য হিসেবে নিয়ে আসার জন্য যথেষ্ট শ্রম দিবেন। আগামী দিনে তারাই আপনাদের দলের, সংসদের এবং রাজনীতির ধারক বাহক হবে। একজন মেধাবী ছাত্র যে ক্লাসের ফার্স্ট, সেকেন্ড বয়, থার্ড বয়, তাদেরকে যদি আপনারা অন্তর্ভুক্ত করতে পারেন, সে আপনাদের এই দলকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে। এবং একবার ছাত্র রাজনীতিতে অন্তর্ভুক্ত হলে ছাত্র রাজনীতির ইমোশন, আবেগ আলাদা, মৃত্যু পর্যন্ত সেটা ধারণ করে। আমি অনুরোধ করব আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ যারা এখানে আছেন এবং যারা ছাত্র দলের এখানে বিভিন্ন সময় সভাপতি, সেক্রেটারি হিসেবে আছেন, আমার সামনে আছেন, আপনারা মনোযোগী হবেন যাতে মেধাবী নেতৃত্ব, প্রতিভাবান নেতৃত্ব তৈরির জন্য আমরা এই কাজটা করি। কারণ আমাদের উপরের দিকে এখন প্রায় মেধাশূন্যতায় আমরা ভুগছি। আমি এটা স্বীকার করছি যে আমরা যখন কাজ করি তখন আমরা 10টা লোক ঠিকমতো পাই না যাদেরকে দিয়ে আমরা কাজ করাবো। দয়া করে আপনারা এই দিকটা লক্ষ্য রাখবেন। 100টা সাধারণ মানুষের কাছে তো অবশ্যই যাবেন আপনারা, কিন্তু একজন মেধাবীর কাছে সেই পরিশ্রমটা আপনারা দিবেন যেটা 100 জনের পিছনে দিচ্ছেন। কারণ ওই একজন আপনাকে এগিয়ে নিয়ে যাবে সামনে অনেক দূর। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বুয়েট এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান, তাদেরকে আপনারা ক্লাস 10, ইন্টারমিডিয়েট এবং ফার্স্ট ইয়ার থেকে আপনারা রিক্রুট করেন। তারা আপনাদেরকে সামনের দিকের নেতৃত্ব দিবে, এই জাতিকে নেতৃত্ব দিবে, এই দেশের পার্লামেন্টকে সমৃদ্ধ করবে, এই দেশের শাসন ব্যবস্থাকে তারা সমৃদ্ধ করবে। আমাদের সময় যারা এখানে আছেন, আমাদের কন্টেম্পোরারি কয়েকজন আছেন, আমাদের সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধাবী ছাত্রদের নিয়ে মিটিং করতেন, বিভিন্ন অনুষ্ঠান করতেন, উনি বেড়াতে নিয়ে যেতেন এবং কর্মশালা করতেন। সেইটা যেন আগামীর রাষ্ট্রনায়ক, আমাদের ভারপ্রাপ্ত মাননীয় চেয়ারম্যান আবার করার সুযোগ পান, সেইভাবে যেন আমরা কাজ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতৃত্ব জনাব নজরুল ইসলাম খানকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় প্রধান অতিথি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ বিএনপি এবং অঙ্গদল সমূহের সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা বেশ খানিকক্ষণ আমাদের যোগ্য সহকর্মীদের বক্তব্য শুনেছি। শহীদ জিয়া সম্পর্কে কিছু বলার প্রসঙ্গ থাকলে আমি তো দাবি করতে পারি আর কি যে কারো যে আমি একটু ভালো বা বেশি বলতে পারবো, কারণ তার সঙ্গে আমি সেই কমিটির একজন কর্মকর্তা ছিলাম। কিন্তু আজকে শহীদ জিয়ার জীবনী নিয়ে বা তার কর্ম নিয়ে আলোচনার অনুষ্ঠান সম্ভবত না এটা। আর যাদের সামনে বসে কথা বলছি তারা এই সব বিষয় নিয়ে প্রতিদিন সারাদিন সারা দেশে বক্তৃতা করে বেড়াচ্ছেন। কাজেই
তাদের সামনে এই প্রসঙ্গ আলোচনা কোনো প্রয়োজনও বোধহয় নাই তেমন। আমরা আজকে আলোচনা করছি সদস্য নবায়নের বিষয় নিয়ে। খুব গুরুত্বপূর্ণ আর কি, যে সদস্য সংগ্রহ না, সদস্য নবায়ন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে এই সিদ্ধান্তটা হয়েছে। এটার যদি অনুধাবন করেন আপনারা, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। গত 15-16টা বছর ধরে এই দলের শহীদ জিয়ার হাতে জন্ম, বেগম খালেদা জিয়ার হাতে সমৃদ্ধ এবং জনাব তারেক রহমানের হাতে দৃঢ় এই দলটির নেতা কর্মী সদস্য যারা, তারা এই দীর্ঘ সময় নানা অত্যাচার, নিপীড়ন, জুলুম, লোভ, লালসা অতিক্রম করে ঐক্যবদ্ধভাবে থেকেছে এবং আমাদের দলকে ক্রমান্বয়ে অধিক শক্তিশালী করেছে। এই দলের সদস্যদের মধ্যে সহস্রাধিক মানুষ খুন হয়েছে, 700-রও বেশি মানুষ গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কারারুদ্ধ হয়েছে বা মামলার আসামি হয়েছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে। কাজেই দল যদি প্রথম কাউকে ধন্যবাদ জানাতে হয়, দলের যদি প্রথম কাউকে স্বীকৃতি জানাতে হয়, তাহলে জানাতে তো হবে সেই মানুষগুলিকে যারা এই দলটাকে এই দুঃসময়ে টিকিয়ে রেখেছে। এই কারণেই কর্মসূচি হলো সদস্য পদ নবায়ন করা। অর্থাৎ যারা সদস্য ছিলেন, যারা আছেন, তাদের কাছে প্রথম যাওয়া, থ্যাংক ইউ, সালাম দিয়ে বলা যে আপনারাই সেই মানুষ, আপনারাই সেই নেতা কর্মী যারা এই দলটাকে টিকিয়ে রেখেছে, যার জন্য আজকে আমরা নেতা, যার জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ, যার জন্য আজকে আমরা জেল থেকে মুক্ত হয়েছি, যার জন্য আমরা আজকে সরকারের গুরুত্বপূর্ণ লোকরা আমাদেরকে খাতির করে। সেই আপনারা সেই মানুষদের কাছে প্রথম যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার সদস্যপদ নবায়নের নামে। সেই সাথে আমি ঠিক প্রসঙ্গে থাকতে চাই, আমি এর বাইরে যাব না। যখন আমরা এই কথাটা বলতে যাব, তখন আমরা তাদেরকে বুঝে এই কথাটুকু শুধু বলবো যে দেখেন, একটা দলের সদস্য কয়জনই বা থাকে। আমরা জানি আমাদের দলের, আমাদের আপনাদের এলাকার কয়জন সদস্য আছে। ওই কয়জন সদস্য দিয়ে তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া যাবে না, পার্লামেন্টের মেম্বার তো দূরের কথা। কিন্তু এই কয়জন আরো বহু জনকে উদ্বুদ্ধ করে, আরো বহু জনকে সম্পৃক্ত করে বলেই আমরা এত ভোট পাই, এত সমর্থন পাই। কাদেরকে করে? একটা রাজনৈতিক দলের নেতা থাকে, কর্মী থাকে, সদস্য থাকে, সমর্থক থাকে, শুভানুধ্যায়ী থাকে। আমরা যখন কোনো দাবি নিয়ে মিছিল করি, সেই মিছিলে আমাদের নেতা কর্মীর বাদেও কিছু লোক থাকে। তারা কারা? যে কারণে মিছিলটা করছি, ওই কারণ যার আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়। আর কিছু লোক বারান্দায় দাঁড়িয়ে কিংবা রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের হাত নাড়ায়, হাততালি দেয়, উৎসাহ দেয়। এরা আমার সমর্থক, শুভানুধ্যায়ী। তারা যারা হয়তো সেটাও পারে না, কিন্তু আমাদের জন্য দোয়া করে, আমাদের কল্যাণ কামনা করে, তার সন্তানকে হয়তো উদ্দীপ্ত করে যে এদের সঙ্গে কাজ করো। একটা রাজনৈতিক দলের দায়িত্ব হলো শুভানুধ্যায়ী যারা, তাদেরকে সমর্থক বানানো, যারা সমর্থক তাদেরকে সদস্য বানানো, যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো। এই কাজটা শুরু করতে যাচ্ছেন আপনারা। সদস্য নবায়নের মাধ্যমে এই কাজটাও আপনারা করতে পারেন, তাদেরকে উদ্দীপ্ত করা। ভাবেন একবার,
আমরা যদি বলি যে আমাদের 1 কোটি সদস্য আছে, এটা খুব দুর্ভাগ্যজনক। দেখেন, এইবার অন্তত সিদ্ধান্তটা হোক, যেটা বাস্তবায়ন হবে। এই নবায়ন করতে যে অন্তত যে তালিকাটা হবে, এটা প্রতি থানায় থাকুক, প্রতি ইউনিয়নে থাকুক, প্রতি ওয়ার্ডে থাকুক এবং কেন্দ্রে থাকুক একটা ডাটাবেস, যেটা নাই আমাদের, থাকা দরকার। কারণ যে কোনো একটা সংসার চালাতেও স্টক টেকিং লাগে, একটা রাষ্ট্র চালাতে স্টক টেকিং লাগে, একটা যুদ্ধ চালাতেও স্টক টেকিং লাগে। এই স্টক টেকিংটা হবে আপনাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে। আমি বিশ্বাস করি আপনারা সেই কাজটা করবেন। এক একজন সদস্য যদি আমরা উদ্দীপ্ত করতে পারি যে আপনারা প্রতিদিনই তো লোকজনের সঙ্গে কথা বলেন, পক্ষের লোক বিপক্ষের লোক সবার সঙ্গে কথা বলেন, প্রতি মাসে যদি একজন মানুষকে যদি আমাদের দলের প্রতি অনুরক্ত করতে পারেন, সদস্য যদি না করতে পারেন অন্তত সমর্থক বানান, সমর্থক না হলে অন্তত সমানুদ্দায়ী বানান। 1 কোটি হলে 1 মাসে আরো 1 কোটি বাড়ে, তার মধ্যে পিছলা যাবে কিছু থাকবে। হয়তো যদি ধরেন 10 লাখও থাকে, এর পরের মাসে আরো 10 লাখ, এরকম করে আমাদের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে। এটাকে উল্টা পিরামিড বলি আমরা। একটা পিরামিডের যেমন মাথার দিকে চিকন থাকে, নিচের দিকে বড়, উল্টা পিরামিড। আপনি একা, আপনি আর 2 জন লোক সারা বছরে আর 5 জন লোককে আমাদের দলের প্রতি অনুরক্ত করেন, ওই 5 জন আর 2-3 জনকে অনুরক্ত করেন। এইভাবে যদি করা যায় তাহলে আমাদের এই দলের বিস্তৃতি হবে। আর কেমন লোকদেরকে করা দরকার এটা আমাদের সহকর্মীরা বলেছেন, সেরকম লোকদেরকে করতে হবে। এমন লোকদেরকে দলে আনা যাবে না যাদেরকে নিয়ে আসলে আমাদের বদনাম হবে। আপাতত সেটা লাভজনক মনে হতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা ক্ষতির কারণ হবে। সেটার জন্য না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেটা এই আলোচনা আরো বিস্তারিত হবে যখন আমরা সদস্য সংগ্রহ অভিযান শুরু করব, তখন আমরা বিস্তারিত করব। কিন্তু আপাতত যে কাজ, সেটা হলো যারা আমাদের সঙ্গে এত বছর কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানানো, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো, তাদেরকে ভালোবাসা এবং তাদের কাছে অনুরোধ করা যে আপনারাই আসল, আপনারাই মূল, আপনারাই প্রধান, আপনারাই এই দলটাকে আরো শক্তিশালী করার জন্য আপনারা যার যার অবস্থান থেকে চেষ্টা করুন। এই অনুরোধটা তাদের কাছে জানানো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নজরুল ভাইকে। আমরা প্রায় শেষ পর্যায়ে। মাননীয় আজকের সবার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনুমতি নিয়ে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে ক্ষমা চাইতে চাই, আসলে এছাড়া উপায় থাকে না। আপনার বক্তব্যের পরে আর কেউ বক্তব্যে আগ্রহী হয় না শোনার ব্যাপারে, তো যা 2-1টা কথা বলার আমাদের আগেই বলে নিতে আমরা চাই আর কি, ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য, কোনো রাজনৈতিক বক্তব্য আজকে দেবো না। আজকে আমাদের পুরো সাংগঠনিক বিষয়টা এটা। ইতিপূর্বে আমরা এই সদস্য নবায়ন বা আপনার সদস্য পদ সংগ্রহ এই অনুষ্ঠানগুলো আমরা করেছি। এই ঘরের মধ্যে লাস্ট করেছি যতদূর মনে পড়ে ম্যাডামের হাত দিয়ে 2017 সালে শুরু করা হয়েছিল। এই বিষয়টা আসলে একটা চলমান প্রক্রিয়া। আমাদের আসলে কিছুদিন পর পরই সদস্য পদ নবায়ন করার উচিত বলে আমরা মনে করেছি এবং সেই জন্যই এবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের যে নির্দেশ দিয়েছেন যে আপনারা সদস্য পদ নবায়ন করি, সেই নবায়নের কাজ শুরু হয়েছে। এই কাজটা মূলত কিন্তু দপ্তরের কাজ। দপ্তর এবং জেলাগুলোর যে দপ্তর আছে সব মিলিয়ে সবাই এই কাজটা করবেন, অর্থাৎ যারা সদস্য আছেন তারাই তাদের সদস্য পদ আবার নবায়ন করবেন। তো
এই বিষয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি যে আপনাদের যেটা করা উচিত হবে বলে মনে করি যে এখানে তো আলোচনা হচ্ছে, এরপরে আপনাদের অফিস থেকে, সেন্ট্রাল অফিস থেকে এই বইগুলো বিলি করা হবে। বইগুলো প্রত্যেকটা জেলায় যেতে হবে এবং প্রত্যেকটা জেলা থেকে আবার উপজেলায় যাবে, উপজেলা থেকে কিন্তু আমাদের ইউনিয়নে যাবে, ইউনিয়ন থেকে আবার ওয়ার্ডে যাবে। এটাকে নিশ্চিত করতে হবে আমাদের সাংগঠনিক যে টিম আছে, আমাদের সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, তাদেরকে এই কাজটাকে নিশ্চিত করতে হবে। এবং এটা যদি করা যায় খুবই আমরা অল্প 1 মাসের মধ্যে আমরা একেবারে তৃণমূলে পৌঁছে যেতে পারবো। কিন্তু এই বিষয়ে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের যারা সদস্য তারা যদি না জানেন যে আপনার সদস্য হচ্ছে, তাহলে তারা আগ্রহী হবে না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, যদি শুনতে আপনাদের ভালো লাগবে না, এর আগে যেটা হয়েছে অতীতে, বিশেষ করে গতবার আমাদের যারা আগ্রহী এমপি পদপ্রার্থী তারা সবগুলো কিনে নিয়ে চলে গেছেন, বেশিরভাগ কিনে নিয়েছেন, ঠিক কিনা? এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা যেন সাংগঠনিক ভাবেই যায়, শুধুমাত্র আপনার আমাদের যারা এমপি পদপ্রার্থী তারাই যেন এটা না নিয়ে চলে যায়। এটা একটা বিষয় আছে যেটা আপনারা লক্ষ্য রাখতে হবে। আপনাদের যারা সাংগঠনিক সম্পাদক আছেন এবং দপ্তরের দায়িত্বে আমরা যারা আছি তাদেরকে রাখতে হবে। এই আমি যে কথাগুলো এখানে আলোচনা হয়েছে, সেই আলোচনার মধ্যে আমি মনে করি যে যথেষ্ট এই বিষয়গুলির কথা বলা হয়ে গেছে ইতিমধ্যে। আমি একটা জিনিস আপনাদেরকে যেটা বারবার বলতে চাই যে আমাদের আসলে প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি। আমাদের নেতা কর্মীরা আমরা কেন জানি না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। আপনি দেখবেন গতকালই দেখেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের জন্মদিবস পালন হলো, তাই না? এখানে আমাদের যে কর্মীরা আসে স্লোগান নিয়ে, একটা পতাকা নিয়ে আসে, সাধারণত ভাইদের পিছনে আসে, এসে এটা রাজনীতি না, দিস ক্যানট বি পলিটিক্স। এটা কোন রাজনৈতিক কর্মীর বুক থেকে এই ধরনের স্লোগান আসা উচিত নয়। এবং সেখানে কত বড় ব্যাংক্রাপসি, একটা দেউলিয়াপনা হতে থাকে রাজনীতি, সেটা বোঝা যায়। আমরা এই জায়গাটাতে আমাদের একটা চরম দৈন্য আছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এবং আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতা যারা আমরা নেতৃত্ব করছি, আমি জানি না আমাদের চেয়ারম্যান সাহেব এই বিষয়ে উদ্যোগ নেবেন, কারণ এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ হয়েছে তিনি উদ্যোগ নিয়েছেন। আমার মনে হয় এই কাজটা তাকেই উদ্যোগ নিতে হবে যে এখন কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ, এটা খুব জরুরি করতে হবে, এটাকে কম্পালসারি করতে হবে। কিভাবে বক্তব্য হবে, একটা সভা কিভাবে চলে, আপনার যিনি উপস্থাপনা করবেন কিভাবে উপস্থাপন করবেন, অ্যাড্রেস কিভাবে করবেন, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। এই যে একটা প্রবণতা চালু হয়েছে, আমি টুকু সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের আজকে যিনি এখানে প্রচার সম্পাদক আছেন, যে প্রত্যেকের নাম বলতে হবে, যারা উপস্থিত আছেন তাদের নাম বলতে হবে। এটার কোনো অর্থ হয় না, এটা অর্থহীন একটা ব্যাপার, সময় ক্ষেপণ করা ছাড়া আর কোনো কাজ নাই। তা এই জিনিসগুলো আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে আমাদের এখান থেকে বেরিয়ে আসা দরকার এবং সত্যিকার অর্থে একটা রাজনৈতিক দল তৈরি করা দরকার, পলিটিক্যাল পার্টি তৈরি করা দরকার। এখানে অনেকগুলো ভালো কথা এসেছে, আমাদের একটা বড় কথা আপনাদেরকে আমি গতকাল চেয়ারম্যান সাহেব বলেছেন, আমি আবারও বলছি, আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই একটা আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে কে কত ভালো লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। টক শোতে কে কত ভালো কথা বলতে পারেন, কত যুক্তি খণ্ডন করতে পারেন, তার প্রতিযোগিতা। এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। আমরা শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের বা আরো সামনের যুদ্ধ জয় করতে পারবো না। আরেকটি কথা যেটা আমি আগে বলছি, এখনো বলছি, যে আমাদেরকে রিক্রুটমেন্টটা যদি ভবিষ্যতে যখন আমরা করব, নতুন সদস্য নেব, তখন যেন আমরা ভালো দেখে, ভালো মানুষ দেখে, ভালো মেধাবী লোককে দলের মধ্যে নিয়ে এসে দল শক্তিশালী হবে, সমৃদ্ধ হবে। ধন্যবাদ সকলকে। আমি বক্তব্য পারবো না আজকে, যেহেতু আমার সভাপতির দায়িত্ব পালন করছি, সেই জন্য মিল্লাত সাহেবকে একটা ধন্যবাদ অবশ্যই দেব যে তিনি এটা একটা উদ্যোগ নিয়ে এই কাজটা শুরু করার চেষ্টা করেছেন। কোষাধ্যক্ষের দায়িত্ব তো অনেক, পুরো টাকাই তাকে দিতে হবে, ব্যবস্থা করে আমাদের দলের এটাই হওয়া উচিত। তো এখন কোষাধ্যক্ষ সাহেব এই মধ্যে কিছু কাজ করেছেন,
আমি আশা করি যে ভবিষ্যতে তিনি আরো কাজ করবেন, ইয়াং আছেন এবং সেটা ভালোভাবে করতে পারবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে, যে তিনি আজকে এত সময়ের মধ্যে এইটাকে একটা সময় দিয়েছেন, কারণ এটা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটা বিষয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সভাপতি। এ পর্যায়ে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য নবায়ন, প্রথমেই নবায়ন করবেন আজকের সবার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এখন সদস্য ফর্ম নবায়ন করবেন, করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। এরপরে বক্তব্যের পালা। আমি অনুরোধ করছি আমাদের প্রধান অতিথিকে। আমি তাহলে যেটা আমাকে পাঠিয়েছিলাম ওটা ফিল আপ করে 2 মিনিট সময় লাগবে, একটু আমি পাঠাচ্ছি। ঠিক আছে। মাননীয় প্রধান অতিথি, আপনি যে সিগনেচারটি করছেন যদি দেখা যায় তাহলে সাংবাদিকরা হয়তো নিতে পারতো যে আপনি আমি ফিল আপ করে নি। তবে আমার সাথে বোধহয় মঞ্চে উপস্থিত সভাপতি সাহেব সহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ওনারাও যদি করতেন বোধহয় ভালো হতো, একসাথে আমরা করতাম। জি। আমাদের সিনিয়র জয়েন্ট সাহেবও আছেন, রিজভি সাহেবও আছেন, আমরা একসাথে করলে ভালো হতো। আমি ডক্টর সকলে মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সহ এবং কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সদস্য ফর্ম নবায়নের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কাছে এখনই প্রেরণ করবেন সদস্য পরিণতি। ধন্যবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের সদস্য ফর্ম নবায়নের মধ্য দিয়ে বিএনপির সদস্য ফর্ম নবায়নের শুভ উদ্বোধন হলো। আমি সকলেকে করতালি দিয়ে অভিনন্দন জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। আমি এটা পাঠানোর ব্যবস্থা করছি। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য ফর্ম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই ফর্ম নবায়ন করেছেন এবং বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এইখানে যারা মঞ্চে বসে আছেন ইতিমধ্যে আমরা পেয়েও গেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নবায়নের টাকা সহ আমরা ফর্ম পেয়ে গেছি। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ,